অতিরিক্ত ইনকাম কে না চায়? হ্যাঁ বন্ধু, অতিরিক্ত ইনকামের জন্য আমাদের দরকার রয়েছে স্মার্ট কৃষি, হ্যাঁ, তার সাথে আধুনিকতা। পুরনো পদ্ধতিতে, একঘেয়েমি পদ্ধতিতে আমাদের চাষ করলে অতিরিক্ত ইনকাম হবে না। যেমন অনেক জেলাভিত্তিক, অনেক অঞ্চলভিত্তিক, আপনারা জানেন, যেমন বাংলাদেশের অধিকাংশ অঞ্চলভিত্তিক, অধিকাংশ জেলাভিত্তিক তারা জলা জমির ভিতরেও কিন্তু চাষ করছে। কচুরি পানা দিয়ে উঁচু করে তারা কিন্তু চাষ করছে। অর্থাৎ চাষে কিন্তু এক ধাপ তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, স্মার্ট হয়ে যাচ্ছে। তাই আমার পশ্চিমবাংলার এবং ভারতের চাষিরাও স্মার্ট পদ্ধতিতে চাষ করা শেখো, যাতে সহজেই অল্প পরিশ্রম করে বেশি পরিমাণে ইনকাম করা যায়। তোমার বাবার 10 বিঘে জমি আছে, তো তুমি সেই জমিগুলি আগের পুরনো পদ্ধতিতে, আদি পদ্ধতিতে চাষ করছো, তাহলে তুমি ঠকছো। বারে বারে একঘেয়েমি প্রকৃতির সবজি চাষ করার ফলে তুমি ঠকে যাচ্ছ। ফলে তুমি বারে বারে বলছো, দাদা লস হচ্ছে, দাদা লস হচ্ছে, এই সবজি চাষ করেছি, সারের এত দাম, আর সবজি বিক্রি হয়েছে এত টাকা, তাহলে তো লস হবেই। হ্যাঁ বন্ধু, স্মার্ট পদ্ধতিতে যদি তুমি চাষ করতে পারো, সেখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবে। এবার জানতে হবে স্মার্ট পদ্ধতি কি। স্মার্ট পদ্ধতি হলো চাষের আধুনিকতা, বা চাষের কিন্তু আধুনিকতা, অর্থাৎ নতুনভাবে চাষ করা যেটাকে বলে। যেমন অনেক অঞ্চল ভিত্তিক কিন্তু বর্তমানে পটল, কাকুল বা অন্যান্য ফসল মালচিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে। অনেক জেলাভিত্তিক কিন্তু ফসল নানান রকম স্মার্ট পদ্ধতিতে উঁচু উঁচু বেডকরণ করে জলা জমিগুলিতে কিন্তু চাষ করা হচ্ছে। স্মার্ট পদ্ধতিতে তারা কিন্তু বীজ নির্বাচন করছে। আমরা আগে বাতকুল্লার বীজ চুজ করতাম বলে ভালো ফলন আগে পেয়েছি, এখন পাবো তার কোনো মানে নেই। তাহলে স্মার্ট পদ্ধতিতে স্মার্টভাবে যে যে বীজগুলি আসছে, সেই বীজগুলো কিন্তু বর্তমানে আমাদের চাষ শুরু করতে হবে। এবং চাষে কিন্তু স্মার্টিকতা, অর্থাৎ আধুনিকতা আনতে হবে। যেমন আপনি ধরুন, এখন বর্তমানে বাজারে প্রচুর হারে দেখা যাচ্ছে লাল শাক রয়েছে। আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, প্রচুর বাজারে এখন লাল শাক রয়েছে। তাহলে সেই টাইমে আপনি যদি এখন লাল শাক চাষ শুরু করেন, তাহলে তো আপনি বাজারে সেটা কিন্তু লস খাবেন। দেখা যাচ্ছে এখন প্রচুর পরিমাণে ঝিঙে রয়েছে বা ধুন্দল রয়েছে বাজারে। আপনি যদি এখন বর্তমানে ঝিঙে বা ধুন্দুলকে চুজ করে নেন, তাহলে কিন্তু আপনি সেখানে লস খাবেন। তাই চাষে স্মার্টিকরণ, অর্থাৎ আধুনিকতা মানে কোনো ফসলকে আমরা আগামভাবে চাষ করা। অর্থাৎ যে ফসলে আমরা কিন্তু ইনভেস্ট করব, যে ফসলগুলিকে আমরা ইনভেস্ট করব, এবং সেই ফসলগুলি যাতে খুব দ্রুত হারভেস্ট করতে পারি, এবং সেগুলো যেন উচ্চ মূল্যের হয়ে থাকে। যেমন তোমরা জানো, অধিকাংশ জেলাভিত্তিক গ্রীষ্মকালীন কিন্তু টমেটো চাষ করা হচ্ছে। হ্যাঁ বন্ধু, এই গ্রীষ্মকালীন টমেটো যেমন পরিমাণে লাভজনক, তেমন পরিমাণে কিন্তু এতে কিন্তু অনেক আমাদের কিন্তু ড্যামেজ, অর্থাৎ টাকাটা না উঠতে পারে, অনেক জাত ভ্যারাইটিজের ফলে কিন্তু এই সমস্যা হতে পারে। তাই বর্তমানে আমরা স্মার্ট পদ্ধতিতে আধুনিকতার ছোঁয়ার মাধ্যমে কোন কোন ফসলগুলিকে চাষ করব, সেটা নিয়ে কথা বলবো। এবং স্মার্ট পদ্ধতি মানে অবশ্যই আধুনিকরণ। আগের পদ্ধতি হাল লাঙলের সাথে যে সমস্ত চাষ হতো, সেই সমস্ত চাষ তোমরা ছেড়ে দাও। তার আগে একটা কথা বলে নিই, অনেক চাষি বর্তমানে ধান চাষ করেছো, ধান চাষের ক্ষেত্রে কিন্তু অনুখাদ্য দেওয়া আবশ্যক, বা অনুখাদ্য দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে অনেক রকম কথা বলবে, ধানের জমিতে একবার হলেও অনুখাদ্য স্প্রে করে দেবেন, এতে করে ধানের ফলন অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পাবে। দর্শক বন্ধু, আমি যে কথা বলছিলাম, আধুনিকতা বা স্মার্ট পদ্ধতির মাধ্যমে তোমাদের নানা রকম ফসল চাষ করতে হবে। নানা রকম ফসলের ভিতরে আমাদের যে ফসলগুলিকে চুজ করে নিতে হবে, যেগুলোকে আমরা ধাপে ধাপে রেখে দেব, যাতে আমরা চাষ করে এখান থেকে অতিরিক্ত ইনকাম করতে পারি। যেমন এক নম্বরে আমি চাষিকে রেখে দেবো, তোমরা জানো প্রচুর হারে এখন বাজারে লঙ্কার ডিমান্ড রয়েছে। হ্যাঁ বন্ধু, তবে আগের একঘেয়েমি পদ্ধতিতে লঙ্কা চাষ করব, তাহলে গোড়ায় প্রচুর পরিমাণে ঘাস হবে, এতে করে গাছে থ্রিপস, শশী পোকা আসবে, গাছে নানা রকম পোকা আসবে, ফল ছিদ্রকারী লেদা পোকার মতো পোকা আসবে। তোমরা জানো, জমিতে যে সমস্ত ঘাস বা আগাছা বেশি পরিমাণে থাকলে নানা রকম পোকার বংশবিস্তার হয়, নানা রকম পোকা আসতে থাকে। তাই তোমাকে আমি রিকমেন্ড করব, তুমি লঙ্কা চাষ করবে অবশ্যই মালচিং পদ্ধতিতে। অবশ্যই উঁচু উঁচু বেডকরণ করে নেবে, তার পরবর্তীতে যে কোনো স্থান থেকে মালচিং পেপার ক্রয় করবে। অবশ্যই কিন্তু তোমরা সাদা মালচিং পেপারটা চুজ করে নেবে। কালোটা কিন্তু একটু, অর্থাৎ সাদাটাই তোমরা যেন রোদটা কিন্তু, সূর্য রশ্মি কিন্তু প্রবেশ করতে পারে, মাটি কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বা মাটি কিন্তু জলসেচ দিলেও সেটা কিন্তু অতিরিক্ত দেখাচ্ছে, জলসেচ দিলেন আবার অতিরিক্ত জল হলো, এতে করে সমস্যা হতে পারে। তখন কিন্তু সেটা কিন্তু ওই সূর্যের আলো প্রবেশ করার ফলে সেই মাঠটা কিন্তু প্যাচে ভেজে থাকবে না, এতে করে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। আর কালোটা দিলে কী হবে, সূর্য
সূর্যলোক প্রবেশ করতে পারবে না এবং এর ফলে কিন্তু সেই স্থানটায় যদি জলসেচ দেন তার পরবর্তী যদি বৃষ্টি হয় মাঠটা প্যাচপ্যাচে হবে, এতে করে আপনার ফসল কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাদা মালচিংটাই চুজ করে নেবেন, ঠিক আছে। মালচিং পেপার দিয়ে অবশ্যই কিন্তু বেডকরণ করবেন। বেডের দূরত্ব একটা থেকে একটা বেডের দূরত্ব মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব 1.5 হাত করে রাখবেন। হ্যাঁ বন্ধু, 1.5 হাত মাপের বেডকরণ করবেন এবং মাটিটা তুলে দুই দিক থেকে উঁচুকরণ করে মালচিং পেপার বিছিয়ে দিয়ে তার পরবর্তীতে কিন্তু আপনারা একটা থেকে একটা চারার দূরত্ব মিনিমাম 2 থেকে 2.5 হাত রেখে তবে কিন্তু চারা বপন করবেন। তাই স্মার্ট পদ্ধতিতে চাষ করতে হবে, তবে কিন্তু আমরা সফলতার দিকে এগোতে পারবো। 2 নম্বরে ফসল হিসেবে আমরা যে ফসল চাষ করব, এখন ওয়েস্ট বেঙ্গলের প্রায় বা বাংলাদেশের অধিকাংশ জেলা এখন জলের তলায় বুড়ে আছে। তাহলে এখন বাজারে তো আমাদের কোনো রকম শাক বা সবজি নেই, যেগুলো আছে সেগুলোর প্রচুর চড়া দাম। যে আগে জানেন বন্ধু, আগে আমরা যখন অর্থাৎ কিছুদিন আগে বৃষ্টির আগে আমরা যখন 100 টাকা নিয়ে বাজারে যেতাম, আমাদের প্যাকেটে কিন্তু শাকসবজি ধরতো না। আর এখন 100 টাকা নিয়ে গেলে কিছুই হয় না, কারণ প্রচুর ডিমান্ড রয়েছে, প্রচুর দাম রয়েছে। তাহলে সেই টাইমে ওই সমস্ত চাষিরা যে সমস্ত ফসল চাষ করতে পেরেছে, তাহলে সেখান থেকে তারা ইনকাম করেছে। তাই 2 নম্বরে আমি চাষিদের রিকমেন্ড করব, তোমরা একটু শাক সবজি চাষের দিকে ঝুঁকতে হবে। হ্যাঁ বন্ধু, এই বৃষ্টি বা বর্ষা থেমে আছে, জো দিয়েছে মাটিতে, সেখানে দ্রুত চাষ দিয়ে নাও, উঁচু উঁচু ভেলিকরণ করে দাও, উঁচু উঁচু বেডকরণ করে দাও। গাজরের যেভাবে বেডকরণ করতে হয় ঠিক সেইভাবে করো। হ্যাঁ, উঁচু উঁচু ভেলিকরণ করবেন। ভেলির দূরত্ব কত রাখবেন? মিনিমাম 2 হাত। হ্যাঁ বন্ধু, 2 হাত রেখে একটা থেকে একটা ভেলির দূরত্ব করবেন বা বেডকরণ করবেন, উঁচু করবেন মাটি দিয়ে এবং তারপর তো সেখানে কিছু বেডে দেবেন লাল শাক, কিছু বেডে দেবেন পালং শাক, কিছু বেডে দেবেন মূলো শাক। এইভাবে যেই দেখবেন শাকগুলি বড় হচ্ছে, সেখানে আবার নতুন শাকের বীজ ছড়িয়ে দিন। এতে করে আপনি কিন্তু অতিরিক্ত মাত্রায় ইনকাম করতে পারবেন। তাই ইনকামের জন্য অবশ্যই স্মার্ট আপনাকে হতেই হবে। তাই স্মার্ট হতে হলে কিভাবে স্মার্ট হবেন, তার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, অবশ্যই শিখতে পারবেন। আর আমাদের চ্যানেলে আগে যে সমস্ত একঘেয়েমি ভিডিও আসতো, সেই সমস্ত ভিডিও আমরা সমস্ত কিছু বর্জন করেছি এবং নতুনভাবে কীভাবে চাষ করতে হবে সেটাই কিন্তু তোমাদের শেখাবো। নতুন স্মার্টভাবে কীভাবে তোমরা চাষ করবে সেগুলো নিয়ে শেখাবো। এবং যারা জৈব ছাদ বাগানে চাষ করেন, তাদের কীভাবে জৈব ভিত্তিক চাষ করা যায়, দীর্ঘস্থায়ী ফুল পাওয়া যায় গাছ থেকে, সেটাও কিন্তু শেখাবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধু, 3 নম্বরে আমরা যে ফসল চাষ করব। বর্তমানে আমরা বাজারে গেলেই প্রচুর পরিমাণে ফসলের দাম, এবং এই ফসলগুলির দাম একেবারে নতুন ফসল না হওয়া পর্যন্ত, না তোলা পর্যন্ত দাম থাকবে। তাই নতুন ফসলের পাশাপাশি, অর্থাৎ আপনি যে ফসলই চাষ করেছেন, বান বা মাচাগুলি খালি পড়ে আছে, তাহলে সেখানে কি আপনি সিম চাষ করবেন? না বন্ধু, সেখানে সিম চাষ করবেন না। সেখানে কিন্তু এখন যদি বরবটি দেন, এখন বরবটি দিলেও কিন্তু হবে, তবে কিন্তু সেই বরবটিতে বেশি পরিমাণে ফলন পাওয়া যাবে না, কারণ কিছুদিন বাদে কিন্তু শীতকাল চলে আসতে পারে, ফলে বরবটি গাছের গতি দিলেও ফুল ফল না আসতে পারে, ঠিক আছে। তাই বরবটি এবং সিম দুটো থেকে বিরত থাকতে হবে। তোমরা জানো সিম প্রথম প্রচুর দামে বিক্রি হয়, পরবর্তীতে কিন্তু সিম ঢেলে দিয়ে আসতে হয়। তাই সিম চাষ থেকে বিরত থাকতে বলি প্রত্যেক চাষির, প্রত্যেক বছর তবে সিম চাষ করতে হবে আগাম। সিম চাষের সময় চলে গেছে, এখন চাষ করা যাবে না। তাহলে 3 নম্বরে চাষ করতে হবে অবশ্যই ঝিঙে। হ্যাঁ বন্ধু, ঝিঙে বর্তমানে 1 কেজি ঝিঙে 35 থেকে 40 টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে, এবং এই ঝিঙের দাম, এই 35 টাকার দাম থাকবে কোন মাস পর্যন্ত? পুরোপুরি একেবারে শীতকালের আগে, অর্থাৎ অগ্রহায়ণ মাস পর্যন্ত কিন্তু দাম থাকবে। দেখা যাচ্ছে পটল চাষ করেছেন, মাচাগুলি মরে গেছে, অর্থাৎ পটল গাছগুলি মরে গেছে, কাকুল গাছ শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই টাইমে জলদি করে ঝিঙের বীজ, উন্নত জাতের ঝিঙের বীজ, অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙের বীজ ক্রয় করে নিয়ে আসুন। রামা F1 রয়েছে, আরও রয়েছে, তোমরা জানো আমরা রাধিকা চাষ করি, আরও নানান রকম জাত বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। লোকাল বীজ চাষ করো না, ব্র্যান্ডেড জাতগুলি চুজ করো। করে কি করো, সেখানে বীজ বপন করে দাও একটু ঘন করে। এবং দেখো, আমি কথা দিচ্ছি, তুমি যদি একটু ঝিঙে চাষ করতে পারো এই টাইমটায়, বা ধন্দুল চাষ করতে পারো, তাহলে তুমি ইনকাম করতে পারবে, কারণ একই নাগারে কিন্তু দাম থাকবে। কারণ এই টাইমে এই ঝিঙে বা ধন্দুল কেউই চাষ করবে না, তাই আমাদের কিন্তু চাষ করতেই হবে। হ্যাঁ, অন্য লোকে দেখবে যে একঘেয়েমি প্রকৃতির মাঠগুলিতে যে সমস্ত চাষ হচ্ছে, সেই সমস্ত চাষ থেকে তোমার বিরত থাকতে হবে। অবশ্যই স্মার্ট পদ্ধতিতে চাষ করবেন, তাহলে আপনি সফল হবেন, ঠিক আছে। এবার চলে আসি বন্ধু, এবার আমরা 4 নম্বরে যে ফসলের কথা বলবো। আমাদের এই জানো অঘ্রাণ মাসের শেষের দিকে আমাদের কিন্তু বাজার ভিত্তিক বা ইংরেজি মাস ভিত্তিক, যদি আমরা নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে আমরা বাজারে গাজর তুলতে পারি, তখন কিন্তু সেই গাজরের ডিমান্ড প্রচুর পরিমাণে থাকে, প্রচুর দাম থাকে। তাই আজই জমিটা ভালো করে চাষ দিন, জমিটা ভালো করে তৈরি করুন, তার পরবর্তীতে সেখানে উঁচু ভেলিকরণ করুন, বেডকরণ করুন,
এবং গাজর চাষ শুরু করে দিন। হ্যাঁ বন্ধু, তাতে করে আপনি এখানে অতিরিক্ত ইনকাম করবেন। বীজ হিসাবে 3টি বীজকে চুজ করে নিই। চাষিদের বারে বারে বলে থাকি 1 নম্বরে টকিটা, 3 নম্বরে বা 2 নম্বরে পান মার্কা, আর 3 নম্বরে বলে থাকি অশোকা। এই 3টি বীজই আমার এলাকায় চাষ হয়ে থাকে, আপনি চাষ শুরু করতে পারেন। এতে করে কিন্তু সমস্যা নেই। আর গাজর চাষের ক্ষেত্রে প্যান্ডিমিথাইল নামক এক ধরনের আগাছানাশক রয়েছে, সেটি যদি আপনি আপনার জমিতে স্প্রে করতে পারেন জমিতে সেচ দেওয়ার আগে, তাহলে জমিতে কোনো রকম ঘাস ফুটবে না। এর জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে গাজর চাষের ক্ষেত্রে। তাই অবশ্যই কিন্তু গাজর চাষের দিকে আমাদের ঝুঁকতে হবে। তারপরে আমরা 5 নম্বরে যে ফসল চাষের দিকে ঝুঁকবো, যারা অল্প দিনে অতিরিক্ত ইনকাম করতে চান তারা অবশ্যই 3টি শাককে চুজ করে নেবেন। আমি যে কথা বলছিলাম লাল শাক, আমি এর আগেও কিন্তু বলেছি লাল শাক, পালং শাক আর মূলো শাক, এই 3টি শাক কিন্তু চুজ করে নিতে হবে। অর্থাৎ আমরা 30 দিনের ভিতরে বাজারে বিক্রি করব, তাহলে কি চুজ করে নেব? প্রথম দিন আমরা জমিতে ছড়াবো অবশ্যই লাল শাক। লাল শাক 20 থেকে 25 দিনের ভিতরে উঠে যাবে। কিছুদিন বাদে শাকগুলি ধীরে 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 বড় হলে সেখানে কি করব, পাতলা পাতলা করে আমরা কিন্তু অবশ্যই তোমরা জানো এই যে পালং শাক যেটা একটা রয়েছে হাইব্রিড, একটা দেশি। তোমরা দেশিটা চাষ করবে, বিশেষ করে এই টাইমটা হাইব্রিডটা হতে একটু লেট হয়, দেশিটাই কিন্তু চাষ করবে। তাহলে সেখানে কি করতে হবে, লাল শাক একটু একটু বড় হলে আমাদের খুব দ্রুত জলদি তার পাশাপাশি মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন বাদেই আমাদের পালং শাকের বীজ ছড়িয়ে দিতে হবে। তারপরে আমাদের কিন্তু মূলো শাক ছড়াতে হবে। বা তুমি আলাদা আলাদা ভ্যালিকরণ করে আলাদা আলাদাভাবে কিন্তু শাকগুলি চুজ করে নিতে পারো। আগাম সবজি চাষ করতে পারো। অর্থাৎ এই টাইমটায় এই যে বৃষ্টি বা বর্ষা ধরে আছে, এই সুযোগকে তোমার কাজে লাগাতে হবে। এই টাইমে অনেকেই ভয় পেয়ে কিন্তু সবজি চাষ করবে না, বলবে যে বৃষ্টি এখনও কত বৃষ্টি হবে, এখনও কত বর্ষা হবে। এর ফলে কি করবে তারা, সেখানে গাজর চাষ করবে না, তার ফলে মূলো চাষ করবে না, তারপরে তারা অন্য ফসল কিন্তু চাষ করবে না। ফলে তোমাকে রিস্ক নিয়ে কিছু চাষ করতে হবে, বলে না রিস্ক নাও তাহলে জীবনে সফল হতে পারবে। ঠিক তেমনই রিস্ক নিতে হবে, তাহলে কিন্তু আমাদের সফল হওয়া যাবে। তাই অবশ্যই আমাদের রিস্ক নিয়ে চাষ শুরু করতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম এই শাকগুলি কিন্তু চাষ করতে হবে। তার পাশাপাশি অনেক চাষি রয়েছেন বর্তমানে এখনও পর্যন্ত বেগুন চাষ করতে চান। হ্যাঁ, এখনও বেগুন চাষ করতে পারেন। এখনও বেগুন চাষ করলে কিন্তু হবে, কারণ মাঠ ভিত্তিক যে সমস্ত নিচু এলাকা রয়েছে, নিচু জলাভূমি রয়েছে, সেগুলো এখনও শুকায়নি। ফলে নিচু জায়গা জমির কিন্তু বেগুন হবে না। ফলে কিন্তু বেগুনের সারা বছরই এবছর দাম থাকবে। তাই আমাদের কি করতে হবে, একটু হলে বেগুন চাষের দিকে যুক্ত হবে। কালো ভাঙর অথবা সাদা ভাঙর এখন চাষ করতে হবে। কেউ মুক্তকাশি বা কালো মুক্তকাশি এইগুলো চাষ করবেন না। পৌষ মাস না আসলে কিন্তু হয় না, অতিরিক্ত শীত না আসলে কিন্তু গাছে বেগুন ধরে না। তাই কিন্তু সাদা ভাঙর বা কালো ভাঙর এইগুলোকে চুজ করে নিতে হবে, অথবা মাকড়া চুজ করে নিতে হবে, অথবা কুলি বেগুন কিন্তু চুজ করে নিতে হবে। এই টাইমটাই নিয়ে আমাদের বেগুন চাষের দিকে ঝুঁকে নিতে হবে। বুঝতে পেরেছো? তারপরে অর্থকারী ফসল হিসেবে আমি বলবো চাষিদের, যে সমস্ত চাষিরা অল্প দিনে ইনকাম করতে চাও তারাও কিন্তু বর্তমানে তোমরা ঝাঁটি বরবটি চাষ করতে পারো, লাউ চাষ করতে পারো, ওলকপি চাষ করতে পারো, এই টাইমে বিট চাষ করতে পারো। অবশ্যই যে ফসলই তোমরা চাষ করবে না কেন, অবশ্যই বেডকরণ করে তবেই কিন্তু চাষ করবেন। কারণ বৃষ্টি বা বর্ষার ফলে বেডকরণ যদি না করেন, নির্দিষ্ট নালাভিত্তিক কিন্তু জলগুলি পাস হবে না, এতে করে আপনারই সমস্যা হবে। তাই অবশ্যই বেডকরণ করে স্মার্ট পদ্ধতিতে চাষ করুন। প্যান্ডিমিথাইল নামে এই ঘাস মারাটা অবশ্যই ক্রয় করে নিয়ে আসুন, এই আগাছানাশক ক্রয় করে নিয়ে আসুন। জমিতে বীজ ছড়ান, যে কোনো ফসলের বীজ ছড়ান, ছড়িয়ে আপনি ভালো করে একেবারে জমিতে যখন জলসেচ দেবেন তার আগে স্প্রে করবেন। যে সমস্ত অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিতে যেন শুকনো ঝুরঝুরে থাকে। মাটি শুকনো ঝুরঝুরে আছে, তারপরে বীজ ছড়িয়েছেন, এবার আপনি জলসেচ দেবেন। তখন জলসেচ দেওয়ার 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে প্যান্ডিমিথাইল স্প্রে করে দেবেন। একটাও ঘাস ফুটবে না। তবে হ্যাঁ, মুথা ঘাসে একটা দুটো ঘুরতে আসতে পারে, তোমার দুব্বু ঘাস আসতে পারে, এগুলোকে কন্ট্রোল করা যায় না। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা স্মার্টভাবে চাষ করো, সুন্দরভাবে চাষ করো, তাহলে সুন্দরভাবে এগোতে পারবে। স্মার্ট পদ্ধতিতে কীভাবে চাষ করবে সেটা নিয়ে কথা বললাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।